বাবার মৃত্যুর 40 দিন পরে কোটি টাকার বাড়ি গাড়ি ব্যাংকের টাকা পয়সা সব ভাগ হয়ে গেল আমার ভাই বোনদের মধ্যে। আর আমার ভাগে পড়লো শুধু একটা ভাঙা পুরনো কাঠের আলমারি। সবাই হাসছিল, কিন্তু কেউ জানতো না সেই আলমারিটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাবাকে দাফন করার ঠিক 40 দিন পরে আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকার মিরপুরে প্রত্যেক বাড়িতে জড়ো হয়েছিলেন বাবার রেখে যাওয়ার সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য। ড্রয়িং রুমে বসেই তারা একে একে বাবার ধানমন্ডির বাড়ি, তার টয়োটা এলিয়ন গাড়ি, ব্যাংকে জমে থাকা টাকা আর আমাদের দাদির সোনার গহনা ভাগ করে দিলেন, যেন আমি সেই ঘরে বসেই নেই। শেষ পর্যন্ত যখন আমার কথা মনে পড়লো, তখন বাকি ছিল শুধু একটি পুরনো লাল কাঠের আলমারি। রং প্রায় উঠে গেছে, একটি পা ভাঙা, নিচে একটা ইট দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি শুধু হেসে বললাম, আলমারিটাই আমি নেব। বাবা মারা গেছেন আজ ঠিক 40 দিন। মৃত্যুর আগে তিনি টানা 73 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এই 73 দিনে আমি অসংখ্যবার ফোন করেছিলাম আমার বড় ভাই রাশেদকে। প্রতিবারই সে বলতো অফিসে অনেক চাপ, গুলশান থেকে বের হতে পারছি না। বড় বোন নীলাকেও ফোন করেছিলাম, সে বলতো বাচ্চাদের রেখে হাসপাতালে থাকা সম্ভব না। এক রাতের জন্য তারা হাসপাতালে থাকেনি, আমি ছিলাম টানা 73 রাত। হাসপাতালের করিডোরে শক্ত প্লাস্টিকের চেয়ার একটা চাদর বালিশ বিছিয়ে ঘুমিয়েছি। প্রতি মুহূর্তে বাবার কেবিনের দরজার দিকে তাকিয়ে থেকেছি। শেষের দিকে বাবা ঠিকমতো কথা বলতে পারতেন না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে দরজার দিকে তাকিয়ে থাকতেন। আমি জানতাম তিনি কাকে খুঁজছেন, কিন্তু তারা কেউ আসেনি। বাবা মারা যাওয়ার পর মা প্রথম ফোন করেছিলেন রাশেদকে। রাশেদের প্রথম প্রশ্ন ছিল না বাবা শেষ মুহূর্তে কি বলেছেন, বরং সে জিজ্ঞেস করেছিল দাফনের খরচ কত হবে। নীলা একটা টাকাও দেয়নি। কাফন, জানাজা, মিলাদ, কবর সব মিলিয়ে প্রায় 32 লাখ টাকা আমি নিজের সঞ্চয় থেকে খরচ করেছিলাম। বহু বছরের জমানো টাকা। প্রতিটি খরচ আমি একটি ছোট্ট নোটবুকে লিখে রেখেছিলাম, কারো কাছে টাকা চাইবো বলে নয়। আমি জানতাম একদিন সবাই এমন অভিনয় করবে যেন কিছুই ঘটেনি। আর সেদিন ঠিক তাই হলো। সম্পত্তি ভাগ করার সময় কেউ একবারও বলল না কে বাবার চিকিৎসার সময় পাশে ছিল, কে দাফনের খরচ দিয়েছে, কে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার হাত ধরে বসেছিল। মা ড্রয়িং রুমের মাঝখানে একটি লোহার বাক্স রাখলেন। ভেতরে ছিল ধানমন্ডির বাড়ির দলিল, গাড়ির কাগজ, 2 ব্যাংকের পাস বই আর দাদির সোনার গহনা। রাশেদ তার স্ত্রী তানিয়াকে নিয়ে একপাশে বসে, নীলা তার স্বামী সুহেলের পাশে। আমি পুরনো সোফা এক কোণে, যেখানে ছোটবেলা থেকে আমাকে বসানো হতো। মা বাক্স খুলে বললেন, রাশেদের সংসারের খরচ বেশি, বাড়িটা ওই পাবে। এক মুহূর্তে বাবার কোটি টাকার বাড়ির ভাইয়ের নামে চলে গেল। রাশেদ শুধু মাথা নাড়ল, যেন আগেই জানতো। এরপর মা গাড়ির কাগজ নীলার হাতে দিলেন, তোর বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে সুবিধা হবে। নীলা হাসলো। এরপর ব্যাংকের টাকা, 8,50,000 টাকা রাশেদের, 14 লাখ টাকা নীলার। এরপর দাদের সব সোনার গহনাও নীলার হাতে তুলে দিলেন মা। আমি চুপচাপ বসে রইলাম। 2 কোটিরও বেশি টাকার সম্পত্তি মুহূর্তে ভাগ হয়ে গেল। কেউ একবার আমার নাম উচ্চারণ করলো না। শেষে মা আমার দিকে তাকালেন, ঘরের এক কোণে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ওটাই তোর জন্য আছে। আমি তাকালাম, বাবার সেই পুরনো লাল আলমারি, রং উঠে গেছে, একটা পা ভাঙা, নিচে একটা ইট। ভাবি তানিয়া হেসে বললেন, ওটা নামাতে গিয়ে ভেঙে যাবে। নীলা মুখ বাঁকিয়ে বলল, ওটা বাসায় নিলে ঘরটাই নষ্ট লাগবে। মা সেই চেনা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ছোটবেলা থেকে যখন আমাকে কম দিয়ে বুঝিয়ে দিতে চাইতেন, ঠিক ওই চোখেই তাকাতেন। তিনি বললেন, তুই তো ছোট ছেলে, এত লোভ করিস না। লোভ? আমার হাসি পেল। রাশেদ সব সময় বাড়ির গর্ব ছিল, নীলা ছিল সবার আদরের মেয়ে, আর আমি সব সময় মানিয়ে নেওয়ার মানুষ। রাশেদের জন্য দামি কোচিং, নীলার জন্য নতুন নতুন জামা, আর আমি পড়েছি পুরনো বই কিনে। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালিয়েছি। চাকরি পাওয়ার পর নিজের সঞ্চয় থেকে রাশেদকে ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য টাকা ধার দিয়েছি। আজ 8 বছর হয়ে গেছে, 1 টাকাও ফেরত দেয়নি। যখনই প্রতিবাদ করেছি, মা একই কথা বলতেন, পরিবারের কেউ হিসাব রাখে না। কিন্তু সেদিন আমি মনে মনে হিসাব করলাম, ধানমন্ডির বাড়ি রাশেদের, গাড়ি, টাকার গহনা নীলার, আর আমার ভাগে একটি ভাঙা আলমারি। আমি ধীরে ধীরে আলমারির কাছে গেলাম, হাতে শুয়ে দেখলাম উঠে যাওয়া লাল রং। এই আলমারিটাকে আমি ছোটবেলা থেকেই চিনি। বাবার পাঞ্জাবি, পুরনো লুঙ্গি, কিছু যন্ত্রপাতি, পুরনো খবরের কাগজ, সবকিছু এখানে থাকতো। ছোট ছোট কিছু বাক্সও ছিল, যেগুলো কেউ কখনো খুলে দেখেনি। আমি নিচু হয়ে ভাঙা পায়ের নিচে ইটটা সরিয়ে দিলাম। আলমারিটা কেঁপে উঠলো। আমার চাচা কামাল, যিনি এতক্ষণ চুপচাপ ছিলেন, কপাল কুঁচকালেন। নীলা তখনও ফোন স্ক্রল করছে। তা নিয়ে আবারও হেসে উঠল, কিন্তু আমি মায়ের দিকে তাকাতেই থমকে গেলাম। এক মুহূর্তের জন্য তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সেটা বিরক্তির ছিল না, রাগও ছিল না, ওটা ছিল ভয়। ঠিক তখন আমি বুঝে গেলাম এই আলমারির সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা মা কোনোভাবেই চান না আমি জানতে পারি। আমি সোজা হয়ে দাঁড়ালাম। ঘরের সবাইকে একবার দেখে শান্ত গলায় বললাম, ঠিক আছে, আলমারিটাই আমি নেব।
কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না। রাশেদ নিশ্চিন্তে চা খেতে লাগলো। নীলা আবার ফোনে ব্যস্ত হয়ে গেল, আর মা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর চাচা কামাল মিলে আলমারিটা নিচে নামিয়ে ভাড়া করা পিকআপে তুললাম। পুরো সময় মা বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল অদ্ভুত এক আতঙ্ক, যেন তিনি মনে মনে চাইছিলেন আমি সিদ্ধান্তটা বদলে ফেলি। কিন্তু আমি বদলাইনি, কারণ অনেক সময় যেটাতে সবাই মূল্যহীন মনে করে সেটাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার। অনেক সময় একটি পুরনো ভাঙ্গা আলমারি লুকিয়ে রাখে এমন এক গোপন সত্য যা পুরো পরিবারের জীবন উলটপালট করে দিতে পারে। 2 দিন ধরে আলমারিটা আমার এক রুমের ছোট্ট ভাড়া বাসায় পড়েছিল। আমি একবারও সেটা খুলিনি। নিজেকে বুঝিয়েছিলাম অনেক ক্লান্ত, ধুলোবালি পরিষ্কার করতে ঝামেলা হবে, কিন্তু সত্যিটা ছিল অন্য। আমি ভয় পাচ্ছিলাম মাকড়সা বা তেলাপোকাকে নয়, আমি ভয় পাচ্ছিলাম যদি আলমারির ভেতরে কিছু না পাই, যদি এটাও প্রমাণ হয়ে যায় যে বাবা সত্যি আমার জন্য মূল্যবান কিছু রেখে যাননি। 3য় দিনের সন্ধ্যায় অফিস থেকে ফিরে শার্ট খুলে আলমারির সামনে দাঁড়ালাম। আমি একটা মোবাইল ফোন কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করি। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফিরলেও সেদিন আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ছোট ড্রয়িং রুমের আলমারিটাকে আরো বেশি করুণ লাগছিল। লাল রং প্রায় পুরোপুরি উঠে গেছে, ভেতরের ফ্যাকাশে কাঠ দেখা যাচ্ছে, ভাঙা পায়ার নিচে সেই ইটটা এখনো রাখা, দরজাগুলো ঠিকমতো বন্ধ হয় না। আমি হাত বাড়িয়ে হাতলটা ধরলাম। অদ্ভুতভাবে কাঠটা উষ্ণ লাগছিল। ধীরে ধীরে দরজা খুললাম। কর্মর শব্দে দরজা দুটো খুলে গেল। ভেতরে ঠিক যেভাবে মনে ছিল বাবার 3টি পুরনো পাঞ্জাবি ঝুলছে, বহু বছরের ব্যবহার, তবুও যেন এখনো বাবার পরিচিত আতরের গন্ধ লেগে আছে। আমার চোখের সামনে ভেসে উঠলো প্রতি শুক্রবার দুপুরে বাবার ড্রয়িং রুমে বসে টেলিভিশনে খবর দেখছেন। নিচের তাকে সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল তার পুরনো চেক শার্টগুলো, যেগুলো পরে তিনি একসময় গাবতলির ওয়ার্কশপে কাজ করতেন। অবসরের পরেও মাঝে মধ্যে সেগুলো পরতেন। আমি একে একে সব কাপড় বের করতে শুরু করলাম। 1টা 2টো 3টা সব মেঝেতে রেখে দিলাম। তার নিচে ছিল অনেকগুলো পুরনো সংবাদপত্র, প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ। কিছু পত্রিকার তারিখ দেখে অবাক হয়ে গেলাম, 20 বছরেরও পুরনো। আমি ধীরে ধীরে সেগুলো সরিয়ে রাখলাম। তখনই চোখে পড়লো পেছনের দিকে লুকিয়ে রাখা 5টি ছোট বাক্স, জুতার বাক্স, যেন ইচ্ছে করে কেউ সেগুলো আড়ালে রেখেছিল। প্রথম বাক্সটা হাতে নিলাম, হালকা, খুলতেই দেখি বাবার পুরনো রেঞ্জ, স্ক্রুড্রাইভার, হাতুড়িয়া, নানা যন্ত্রপাতি। মরিচা পড়ে গেছে, তবু এগুলো চিনতে ভুল হলো না। এই যন্ত্রপাতি দিয়ে বাবা এক সময় মানুষের গাড়ি মেরামত করতেন, অনেকের কাছ থেকে টাকা নিতেন। এই হাতিয়ারগুলো আমার সংসার চালিয়েছে কঠিন সময়ে। আর অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠলো। বাক্সটা পাশে রাখলাম। দ্বিতীয় বাক্সটা খুলতে বুঝলাম এটা ভারী। খুলতে আমি স্তব্ধ। অসংখ্য ছবি, সাদা, কালো, রঙিন, অনেক পুরনো। বাবার তরুণ বয়সের ছবি, মায়ের হাসি মাখা মুখ, বড় ভাই রাশাদ ছোট্ট শিশু, বড় বোন নীলা হাঁটতে শিখছে, আর আমি বাবার কোলে বসে আছি। এই ছবিগুলো আমি কোনোদিন দেখিনি। মা সবসময় বলতেন বাসা বদলের সময় সব ছবি হারিয়ে গেছে। তাহলে এগুলো এখানে কি করে এলো? একটি জুতার বাক্সে, সেই আলমারিটার ভেতরে যেটা কেউ নিতে চায়নি। গভীর নিঃশ্বাস নিয়ে 3য় বাক্সটা খুললাম। এটা সবচেয়ে বেশি ভারী ছিল। ভেতরে একটা পুরনো বাদামি তোয়ালেটা খুলতে বেরিয়ে এলো চামড়ার মোড়ানো একটা ডায়েরি, গাঢ় বাদামি রং, কোনাগুলো ক্ষয়ে গেছে, মলাটে সোনালী অক্ষরে লেখা মোহাম্মদ আব্দুল করিম, বাবার পুরো নাম। আমি ডায়েরি খুললাম। প্রথম পাতার তারিখ জানুয়ারি 1985। আজ রাশেদকে প্রথম সাইকেল কিনে দিলাম। ও আনন্দে কেঁদে ফেলেছিল। আমি বলেছিলাম ছেলেরা উপহার পেয়ে কাঁদে না, অথচ ভেতরে ভেতরে আমি নিজেও কেঁদেছিলাম। এই সাইকেল কিনতে 8 মাস টাকা জমাতে হয়েছে। আমি পরের পাতাটা উল্টালাম। নীলা স্কুলের অনুষ্ঠানের জন্য নতুন জামা চেয়েছিল, বলেছি আগামী মাসে দেব। সে কিছু বলেনি, শুধু চুপচাপ নিজের ঘরে চলে গেছে। আমি ওদের সব ইচ্ছা পূরণ করতে পারি না, এই কষ্টটা কেউ বুঝে না। আরো একটা পাতা, তারপর আমার বুক ধক করে উঠল। তোমার মা বলে আমি সন্তানদের বেশি আদর করি। রাশেদকে শক্ত হতে হবে, নীলাকে ভদ্র মেয়ে হতে হবে, কিন্তু আমার ছোট ছেলে, আমার শুভ, আজ সে আম গাছ থেকে পড়ে গিয়েছিল। তাকে কুলে নিয়ে বুঝলাম সে আমার মতো জেদি, কিন্তু তার হৃদয় খুব নরম। এই পরিবারের যদি কেউ একদিন টিকে থাকে সেই থাকবে। আমি বাক্যটা বারবার পড়লাম, এই পরিবারে যদি কেউ টিকে থাকে সেই থাকবে। তারপর পড়তেই থাকলাম, বছরের পর বছর ধরে লেখা। রাশেদের কলেজের ভর্তি হওয়ার গল্প, নীলার এসএসসিতে ভালো ফল, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন, সবই লেখা। আজ আমার শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি ওকে বলেছি আমি খুশি, কিন্তু সত্যিটা পুরো বলতে পারিনি। আমার ছেলে নিজের পরিশ্রমে এত দূর এসেছে, পুরনো বই কিনে পড়েছে, কখনো অভিযোগ করেনি। ইস, যদি ওকে আরো কিছু দিতে পারতাম। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। 4র্থ বাক্স খুললাম। ভেতরে বিভিন্ন কাগজ, জন্ম সনদ, বিয়ের কাবিননামা, আর একদম নিচে একটি মোটা খাম খুলতে কয়েকটি জমির দলিল বেরিয়ে
বেরিয়ে এলো। কেরানীগঞ্জের একটা জমি বাবা 12 বছর আগে কিনেছিলেন। কাউকে কিছু জানাননি, না মাকে, না রাশেদকে, না নীলাকে। আজ প্রথম আমি জানলাম। সবশেষে খুললাম পঞ্চম বাক্স, সবচেয়ে ছোট, মুখে ট্যাপ লাগানো। ধীরে ধীরে খুললাম। ভেতরে ছিল শুধু একটি চাবি, পুরনো পিতলের, বহু বছরের ব্যবহারে চকচকে হয়ে গেছে। চাবির সঙ্গে ভাঁজ করা ছিল ছোট্ট কাগজ, বাবার হাতের লেখা, কেরানীগঞ্জ লকার শুধু শুভর জন্য। এর বেশি কিছু নেই, কোনো ঠিকানা নেই, কোনো ব্যাখ্যাও নেই, শুধু কেরানীগঞ্জ লকার শুভর জন্য। আমি অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কখন সন্ধ্যা নেমে গেছে টেরই পাইনি। হঠাৎ মায়ের সেই দিনের মুখটা মনে পড়লো, যেদিন আমি আলমারিতে হাত দিয়েছিলাম। এক মুহূর্তের জন্য তার চোখে ভয়ের ছায়া দেখছিলাম। এবার বুঝলাম তিনি হয়তো ডায়েরির কথা জানতেন না, জমির দলিলের কথাও না, কিন্তু চাবিটার কথা তিনি জানতেন। তিনি জানতেন বাবা কোথাও কিছু লুকিয়ে রেখেছেন, আর সেই চাবিটাই তিনি খুঁজছিলেন। আমি চাবিটা শক্ত করে মুঠের ভিতরে চেপে ধরলাম। তারপর রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেলাম। ভাবতে লাগলাম, রাশেদ এখন নিশ্চয়ই ভাবছে সবকিছু সে জিতে নিয়েছে। নীলা মনে করছে দাদির গহনাই সবচেয়ে বড় সম্পদ, আর মা, তিনি ভেবেছিলেন আমি শুধু একটা ভাঙ্গা আলমারি নিয়ে চলে যাচ্ছি। তিনি ভুল ছিলেন, কারণ চাবিটাই আসল সম্পদ নয়, এটা কেবল শুরু। কোথাও না কোথাও কেরানীগঞ্জে বাবা আমার জন্য বড় কিছু রেখে গেছেন, একটি লকার, একটি গোপন সত্য। আর তার শেষ বার্তা। আমি ফোনটা হাতে নিলাম। আমার বন্ধু রাকিবকে কল দিলাম। সে কেরানীগঞ্জেই থাকে। রাকিব, তোর একটা সাহায্য লাগবে। কি হয়েছে? কেরানীগঞ্জে পুরনো কোনো বাড়ি বা গুদাম আছে যেখানে একটা লকার থাকতে পারে? কিছুক্ষণ নীরব থেকে সে হেসে বলল, ভাই, কেরানীগঞ্জে এমন জায়গা অনেক আছে, একটু বিস্তারিত বল। আমি হাতের চাবিটার দিকে তাকালাম, তারপর ধীরে বললাম, সেটাই তো খুঁজে বের করতে হবে। ফোন রেখে জানালার কাছের দিকে প্রতিচ্ছবি দেখলাম। বাবা মারা যাওয়ার পর এই প্রথম নিজেকে একা লাগছিল না। মনে হচ্ছিল তিনি এখন আমার সঙ্গে কথা বলছেন। একটি ভাঙ্গা আলমারির ভেতর থেকে, 5টি পুরনো বাক্সের ভেতর থেকে। আমি সবকিছু গুছিয়ে রাখলাম, চাবিটা পকেটে রাখলাম। নিজেকে কথা দিলাম, আগামীকাল সূর্য ডুবার আগে আমি কেরানীগঞ্জে পৌঁছে যাব। আমি সেই লকার খুঁজে বের করব, আর জেনে নেব বাবা আসলে আমাকে কি জানাতে চেয়েছিলেন। কারণ কিছু সত্য কখনো মাটির নিচে চাপা থাকে না, আর সব উত্তরাধিকার বাড়ি, গাড়ি কিংবা টাকায় মাপা যায় না। কিছু উত্তরাধিকার শুধু সত্যের মধ্যে লুকিয়ে থাকে, আর বাবা সেই সত্যটা আমার হাতে তুলে দিয়ে গেছেন। চাবিটা পাওয়ার ঠিক 6 দিন পরে আমি কেরানীগঞ্জের একটি পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমার বন্ধু রাকিব তার পুরনো মাইক্রোবাসে করে আমাকে সেখানে নিয়ে এসেছিল। বাড়িটা ছিল একতলা, চারিদিকে ঝোপঝাপে ঢাকা। পেছনে কয়েকটি পুরনো গ্যারেজ আর গুদামঘর। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে, জানালাগুলো কাঠ দিয়ে আটকানো। কিন্তু আশ্চর্যের বিষয়, সামনের দরজায় হাত দিতে সেটা সহজে খুলে গেল। মনে হলো দরজার কবজায় খুব বেশি দিন আগে তেল দেওয়া হয়েছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। চারদিকে ধুলো আর মাকড়সার জাল, তবু মেঝেটা একেবারে পরিষ্কার। ঘরের ঠিক মাঝখানে সাদা চাদর দিয়ে ঢাকা একটি বড় লোহার লকার, পুরনো, মরিচা ধরা, কিন্তু অক্ষত। আমার বুক ধরফর করছিল। আমি হাঁটু গেড়ে বসে চাদরটা সরালাম। লকারের দরজা একটি মাত্র তালা, পুরনো ধাঁচের। আমি পকেট থেকে বাবার রেখে যাওয়া চাবিটা বের করলাম। হাত কাঁপছিল, তবুও তালায় ঢুকিয়ে ঘুরালাম। একটি শব্দ হলো, তালা খুলে গেল। আমি ভারী দরজাটা টেনে খুললাম। ভেতরে টাকা ছিল না, সোনাদানা ছিল না, ছিল অসংখ্য খাম। প্রতিটি খামের উপর বাবার হাতের লেখা, রাশেদের জন্য, নীলার জন্য, তোমার মায়ের জন্য, চাচা কামালের জন্য। আর এক কোণে আলাদা করে রাখা ছিল মোটা একটা খাম, তার উপরে লেখা, শুধু শুভর জন্য, অন্য কেউ খুলবে না। আমি সেটাই আগে খুললাম। ভেতর একটি চিঠি, বাবার হাতের লেখা। আমি পড়তে শুরু করলাম। প্রিয় শুভ, যদি তুমি এই চিঠিটা পড়ে থাকো তাহলে বুঝবো আমি আর বেঁচে নেই। তুমি আলমারিটা নিয়েছো, চাবিটা পেয়েছো, আর শেষ পর্যন্ত এই লকারটাও খুঁজে বের করেছো। আমি জানতাম তুমিই পারবে, কারণ এই পরিবারে তুমি একমাত্র মানুষ যে সবকিছু মন দিয়ে দেখতো, যে কখনো আমাকে একা ছেড়ে যায়নি, যে আমাকে তখনও ভালোবেসেছে যখন আমার দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। আমি সব দেখেছি, তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, কিভাবে তোমার ভাগ সবসময় ছোট করে দেওয়া হয়েছে, কিভাবে রাশেদ শুধু নিয়েছে, ফিরিয়ে দেয়নি, কিভাবে নীলা সবকিছু নিজের অধিকার মনে করেছে, কিন্তু তুমি সবকিছু নিজের পরিশ্রমে অর্জন করেছো। হাসপাতালে সেই 73 রাত আমি ভুলিনি। তুমি প্লাস্টিকের চেয়ারে ঘুমিয়েছো, আমার হাত ধরে থেকেছো, আমার জানাজার সব খরচ নিজের টাকায় দিয়েছো। আমি কথা বলতে পারিনি, কিন্তু সব দেখেছি। তোমার চোখের পানি দেখেছি, তোমার সাহস দেখেছি। তখনই ঠিক করেছিলাম তোমাকে আমি আমার আসল উত্তরাধিকার দিয়ে যাব। ধানমন্ডির বাড়ি নয়, গাড়ি নয়, ব্যাংকের টাকা নয়, তার চেয়েও বড় কিছু। আমি তোমাকে সত্য দিয়ে যাচ্ছি। আমি তোমাকে কেরানীগঞ্জের জমিগুলো দিয়ে যাচ্ছি, যেগুলো আমি বহু বছর আগে তোমার নামে কিনেছিলাম। আমি তোমার নামে গোপনে জমিয়ে রাখা বিদেশি মুদ্রার সঞ্চয় দিয়ে যাচ্ছি। আমি তোমার নামে নিবন্ধিত কোম্পানি সব সম্পদ তোমার হাতে তুলে দিচ্ছি। এই সম্পদের কথা কেউ জানে না, জানবেও না, কারণ আমি জানতাম একদিন সবাই তোমাকে শূন্য হাতে রেখে দিতে চাইবে।
তাই আমি সব লুকিয়ে রেখেছিলাম শুধু তোমার জন্য। মনে রেখো, এগুলো কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজের জীবন গড়ার জন্য, এমন একটা জীবন যেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি। তোমাকে আমি পৃথিবীর সব সম্পদের চেয়েও বেশি ভালোবাসি। তোমার বাবা। চিঠি পড়া শেষ করতে পারলাম না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরলাম, মনে হচ্ছিল এখনো বাবার পরিচিত গন্ধ লেগে আছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। রাকিব বাহিরে অপেক্ষা করছিল, সে কোনো প্রশ্ন করেনি। আমি বেরিয়ে আসতে শুধু বলল, সব ঠিক আছে? আমি ধীরে মাথা নাড়লাম। সেদিন আমি বাসায় ফিরিনি, সোজা মিরপুরে মায়ের বাড়িতে গেলাম। সন্ধে হয়ে গেছে, রাশেদের গাড়ি বাহিরে দাঁড়ানো, নীলার গাড়িও। সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতে সবাই তাকালো। মায়ের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। রাশেদ উঠে দাঁড়ালো, নীলার মুখ থেমে গেল। আমি শান্ত গলায় বললাম, আমি বাবার লকার খুঁজে পেয়েছি। ঘরে নীরবতা নেমে এলো। আমি আবার বললাম, বাবা তার আসল সম্পদ আমার জন্য রেখে গেছেন। রাশেদ রাগে বলল, অসম্ভব, সব তো ভাগ হয়ে গেছে। আমি উত্তর দিলাম, না, যেটা তোমরা ভাগ করেছো সেটা ছিল সবাইকে দেখানোর সম্পদ। আসল সম্পদ তিনি অন্য জায়গায় লুকিয়ে রেখেছিলেন। মায়ের হাত থেকে চামচ পড়ে গেল, নীলার চোখে পানি। আমি ধীরে বললাম, আমি ঝগড়া করতে আসিনি। ধানমন্ডির বাড়ি তোমরাই রাখো, গাড়িও রাখো, গহনাও রাখো, আমি কিছুই নিতে আসিনি। আমি একটু থেমে আবার বললাম, শুধু একটা কথা জানিয়ে যেতে এসেছি। বাবা আমাকে ভালোবাসতেন, কারণ আমি তার পাশে ছিলাম যখন কেউ ছিল না। আমি তার হাত ধরেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত। আমি তার শেষ দায়িত্ব পালন করেছি। আমি ব্যাগ থেকে কয়েকটি খাম বের করলাম, একটি রাশেদের নামে, একটি নীলার নামে, একটি মায়ের নামে, একটি চাচা কামালের নামে। খামগুলো টেবিলের উপর রেখে বললাম, বাবা তোমাদের প্রত্যেকের জন্য চিঠি লিখে গেছেন, পড়বে কিনা সেটা তোমাদের সিদ্ধান্ত। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চুপচাপ বেরিয়ে এলাম। 6 মাস পরে আমি নিজের নতুন বাড়িতে উঠলাম। কোনো রাজপ্রাসাদ নয়, ছোট্ট একটা সুন্দর বাড়ি, যেটা বাবা বহু বছর আগে আমার জন্য কিনেছিলেন। আমি বাড়িটা নতুন করে রং করালাম, বাবার প্রিয় রং হলুদ। ড্রয়িং রুমে তার একটা বড় ছবি টাঙিয়ে দিলাম। প্রতিটি সকাল ছবির সামনে দাঁড়িয়ে বাবাকে সালাম জানাই। প্রতিদিন রাতে মনে মনে তাকে ধন্যবাদ দেই। আর আমার শোবার ঘরের এক কোণে আজও দাঁড়িয়ে আছে সেই পুরনো লাল আলমারিটি। ভাঙা পায়াটা ঠিক করে দিয়েছি, নতুন করে রং করেছি। ভেতরে এখনো বাবার পাঞ্জাবি, পুরনো শার্ট, যন্ত্রপাতি, ছবি আর তার লেখা চিঠিগুলো যত্ন করে রাখা আছে। কারণ আমি শিখেছি, সবচেয়ে ছোট উত্তরাধিকারী কখনো কখনো সবচেয়ে বড় সত্য লুকিয়ে রাখে। আর সেই সত্য হলো, যদি একজন মানুষ সত্যিকার অর্থে তোমাকে ভালোবেসে থাকে, তবে পৃথিবীর কোনো অবিচার সেই ভালোবাসাকে মুছে ফেলতে পারবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।